হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য সায়েন্সের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, আজকে তার 3 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাসিড, ক্ষার ও লবণের চ্যাপ্টারটা করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো কি বলছে, দেখো আগে কি অ্যাসিড, ক্ষার এগুলো কি সেগুলো আমাদের একটু জানতে হবে। তা এটা আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে, আরহেনিয়াস একজন বিজ্ঞানী, তিনি একজন মত দিয়েছিলেন। তা তার মত অনুসারে কি অ্যাসিড কাকে বলবে? অ্যাসিড হচ্ছে কি হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। আচ্ছা, আয়ন জানো, আয়ন হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন হয়, একটা হচ্ছে অ্যানায়ন হয়। ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাকে ক্যাটায়ন বলে, আর মানে পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন। এখানে দেখো যেমন H+ আয়ন বলছে, আর ঋণাত্মক যদি হয় সেটাকে বলে অ্যানায়ন। তাহলে অ্যাসিড হতে গেলে কি হতে হবে? হাইড্রোজেন ঘটিত যৌগ হতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিড মানেই সেটা কি? একটা হাইড্রোজেন ঘটিত যৌগ। আর কি? আর এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যাসিড হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? একটা হতে হবে হাইড্রোজেন ঘটিত যৌগ, মানে তার মধ্যে হাইড্রোজেন থাকবেই সেই যৌগের মধ্যে, আর একটা কি সেটা জলীয় দ্রবণে ভেঙে গিয়ে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, তবেই সেটাকে আমরা অ্যাসিড বলবো। তাহলে এরকম কয়েকটা অ্যাসিড কি কি, যেমন তোমাদের সবারই পরিচিত কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, HCl ভেঙে গিয়ে কি কি উৎপন্ন করে? H+ আর Cl- উৎপন্ন করে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H+ আর SO4 2- উৎপন্ন করে। সংকেতগুলো পড়ে নেবে, হ্যাঁ, সংকেতগুলো না জানলে সবগুলো কিন্তু লাগবে। নাইট্রিক অ্যাসিড HNO3, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আচ্ছা দেখো এই CH3COOH টা ভেঙে গেলে কি উৎপন্ন করে এটা একটু দেখে নাও। CH3COOH টা এটা ভেঙে গিয়ে উৎপন্ন করে হচ্ছে CH3CO- আর H+, ঠিক আছে, এটা ভেঙে গিয়ে এরকম উৎপন্ন করে। আচ্ছা, তারপরে কি এরা সকলেই জলীয় দ্রবণে আয়নিত হয় H+ আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যাসিড মাত্রই H+ আয়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে। আচ্ছা দেখো এবার ক্ষার কি? তাহলে অ্যাসিডরা কি উৎপন্ন করছে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। আর ক্ষার কি? ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। যেমন ক্যাটায়ন ছিল H+ ছিল, ওটা হচ্ছে ক্যাটায়ন। আর এখানে দেখো এই যে OH- আছে, OH- মানে এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অ্যানায়ন রূপে কি আয়ন উৎপন্ন করবে? হাইড্রক্সিল আয়ন বা OH-। তাহলে এরকম কতগুলো ক্ষারের উদাহরণ কি? যেমন একটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH, পটাশিয়াম হাইড্রক্সাইড KOH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4। এদের সবার মধ্যে দেখো OH রয়েছে। এদের যদি জলীয় দ্রবণে বিয়োজিত করি, যেমন ধরো NaOH, এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? Na+ আর OH- উৎপন্ন করবে। তাহলে ক্ষার মাত্রই তার মধ্যে কি থাকবে? OH থাকবেই, হাইড্রক্সাইডটা থাকবেই ক্ষারের মধ্যে, আর অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবেই। আচ্ছা, এরা প্রত্যেকেই জলীয় দ্রবণে আয়নিত হয়ে কি উৎপন্ন করে? OH- আয়ন উৎপন্ন করে। আচ্ছা, এবার দেখো নির্দেশক। আচ্ছা, নির্দেশকটা কি জিনিস? নির্দেশকটা দেখি। যেসব রাসায়নিক পদার্থ অ্যাসিড, ক্ষার ও প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার প্রশমক্ষণ নির্দেশ করে তাদের নির্দেশক বলে। দেখো নির্দেশকটা কি? একটা ধরো দুটো দ্রবণ রয়েছে, একটার মধ্যে অ্যাসিড রয়েছে, একটার মধ্যে ক্ষার রয়েছে, তা আমরা দেখে দূর থেকে দেখে আমরা চিনতে পারছি না, তখন আমরা কি করি? তখন আমরা নির্দেশক ব্যবহার করি। নির্দেশক আমি ওর মধ্যে ডুবিয়ে দিলে বা ওর মধ্যে যদি দিই, অ্যাসিডের দ্রবণে বা ক্ষারের দ্রবণে যদি দিই, তাহলে নির্দেশকের বর্ণের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, অ্যাসিড দ্রবণে ধরো অ্যাসিড দ্রবণে ফেললাম, তাহলে বর্ণ হয়ে গেল লাল। তাহলে ক্ষার দ্রবণে ফেললে বর্ণ হয়ে যাবে নীল। তাহলে যদি দ্রবণের বর্ণটা লাল হয়ে যায়, এই দ্রবণের বলছি, ওই যেটা আমি ফেলছি সেটা দিয়ে যদি দ্রবণ, ওটার রং যদি পাল্টে যায়, লাল হয়ে গেল, তাহলে আমি বলতে পারি যে ওটা অ্যাসিড। আর অন্য দ্রবণের মধ্যে যদি ওটা নীল বর্ণ ধারণ করে, তাহলে আমি বলতে পারবো যে ওটা ক্ষার। ঠিক আছে, তো এরকম আর কি। তাহলে নির্দেশকটা কি? এরা কি করে? এরা অ্যাসিড, ক্ষার ও প্রশম। আচ্ছা, আরেকটা কি প্রশমটা কি? প্রশমের মধ্যে অ্যাসিড মানে হচ্ছে যেটা অ্যাসিডের মাত্রা বেশি সেটা অ্যাসিড, যেটা ক্ষারের মাত্রা বেশি সেটা ক্ষার। আর প্রশম বলতে অ্যাসিডের যুক্তও না, এই ক্ষার যুক্তও না। যেমন হচ্ছে জল, জল হচ্ছে একটা প্রশম দ্রবণ। আর এগুলো সব পিএইচ ভ্যালু দিয়ে, পিএইচটা কি সেটা পরের ক্লাসে করাবো, এই চ্যাপ্টারেই রয়েছে। তো পিএইচ ভ্যালু দিয়ে সেগুলো কোনো কোনো একটা
দ্রবণ সেটা অ্যাসিড দ্রবণ না ক্ষার দ্রবণ না প্রশম দ্রবণ সেটা নির্ণয় করা হয়। পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রশম দ্রবণ, যেমন জল। পিএইচ এর মান যদি 7 এর থেকে বেশি হয়, আচ্ছা পিএইচ যদি সমান সমান 7 হয় তাহলে বলা হয় প্রশম। পিএইচ যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে সেটাকে বলা হয় ক্ষারীয় দ্রবণ। আর পিএইচ যদি লেস দ্যান 7 হয় মানে 7 এর থেকে কম হয় তাহলে বলা হয় হচ্ছে সেটাকে আম্লিক দ্রবণ বা অ্যাসিড যুক্ত দ্রবণ। তাহলে নির্দেশকরা কি করে, এটা দ্রবণে উপস্থিত করে এরা ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে। অ্যাসিড দ্রবণে একরকম বর্ণ ধারণ করে, আবার ক্ষার দ্রবণে আরেক রকম বর্ণ ধারণ করে। তো এদেরকেই বলা হয় নির্দেশক। আচ্ছা, কিছু নির্দেশকের উদাহরণ কি? দেখো, কিছু নির্দেশকের উদাহরণ হচ্ছে লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনল্যাপথ্যালিন, মিথাইল রেড, এগুলো হচ্ছে সব নির্দেশকের উদাহরণ। আচ্ছা, এখানে দেখো, এখানে কতগুলো নির্দেশক দিয়েছি আর তাদের স্বাভাবিক বর্ণ, তাদের অ্যাসিড দ্রবণে মানে অ্যাসিড দ্রবণে ফেললে তাদের বর্ণের কি হবে, ক্ষার দ্রবণে ফেললে তাদের বর্ণ কি হবে, আর প্রশম দ্রবণে ফেললে তাদের বর্ণ কি হবে। দেখো, প্রথমে আছে লিটমাস। লিটমাসের স্বাভাবিক বর্ণ কি, এমনি নর্মাল অবস্থায় বর্ণ হচ্ছে বেগুনি। আচ্ছা, আমি যদি লিটমাসকে অ্যাসিড দ্রবণে মেশাই তাহলে বর্ণটা কি হয়ে যাবে লিটমাসের, লাল হয়ে যাবে। আমি যদি ক্ষার দ্রবণে মিশাই তাহলে বর্ণটা কি হয়ে যাবে লিটমাসের, নীল হয়ে যাবে। আর প্রশম দ্রবণে মানে যদি আমি জলের মতো কোনো ইয়েতে মেশাই তাহলে বেগুনি থাকবে। দেখো, স্বাভাবিক বর্ণ যা প্রশম দ্রবণে সেই বর্ণটাই কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জে দেখো নামের মধ্যেই অরেঞ্জ রয়েছে, তার মানে তার স্বাভাবিক বর্ণ কমলা আর প্রশম দ্রবণেও বর্ণ কমলা। তাই এই দুটো হয়ে গেল পড়া। অ্যাসিড দ্রবণে বর্ণটা কি হয়ে যাবে, অ্যাসিড দ্রবণে বর্ণটা হয়ে যাবে গোলাপি লাল, ঠিক আছে। আর ক্ষার দ্রবণে বর্ণ কি হবে, ক্ষার দ্রবণে হয়ে যাবে হলুদ। তাহলে মিথাইল অরেঞ্জের অ্যাসিড দ্রবণে বর্ণ হচ্ছে গোলাপি লাল আর ক্ষার দ্রবণে বর্ণ হলুদ, ঠিক আছে। এগুলো এরকম করে আসতে পারে, লিটমাসকে অ্যাসিড দ্রবণে যোগ করলে তার বর্ণ কিরকম হয় এরকম আসতে পারে, বা লিটমাসকে ক্ষার দ্রবণে যোগ করলে বর্ণ কিরকম হয়। অথবা উল্টোটা আসতে পারে, লিটমাসকে একটা দ্রবণে যোগ করা হলো, যে দ্রবণের বর্ণটা হয়ে গেল লাল, তাহলে দ্রবণটা কিসের দ্রবণ, অ্যাসিডের দ্রবণ না ক্ষারের দ্রবণ না প্রশম দ্রবণ, এরকম করে কিন্তু আসতে পারে। তাই এগুলো মুখস্থ করতে হবে। ফেনল্যাপথ্যালিন কি, ফেনল্যাপথ্যালিন নিজে হচ্ছে বর্ণহীন স্বাভাবিক বর্ণ, তাই প্রশম দ্রবণেও বর্ণহীন। আর অ্যাসিড দ্রবণে ফেনল্যাপথ্যালিন যোগ করলে সেটা বর্ণহীনই থাকে, কিন্তু ক্ষার দ্রবণে যোগ করলে সেটা লালচে বেগুনি টাইপের একটা রং হয়। আচ্ছা, মিথাইল রেড। মিথাইল রেড এর বর্ণ কি, স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা, কোথাও লালও দেখতে পারো, ঠিক আছে, এখানে কমলা লেখা রয়েছে, যাই হোক। অ্যাসিড দ্রবণে বর্ণ কি, অ্যাসিড দ্রবণে বর্ণ হচ্ছে লাল। ক্ষার দ্রবণে বর্ণ কি, ক্ষার দ্রবণে মিথাইল রেড এর বর্ণ হচ্ছে হলুদ, আর প্রশম দ্রবণে দিলে ওই কমলাই হবে। তো এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এবার খুব ইম্পর্টেন্ট জিনিসটা হলো লিটমাস। লিটমাসটা কি, লিটমাস হলো একটা বেগুনি বর্ণের রঞ্জক। তাহলে লিটমাসের কালার কি, এখান থেকে কি কি আসতে পারে সেগুলো আমি বলে দিই। হ্যাঁ, লিটমাস হচ্ছে একটা বেগুনি বর্ণের রঞ্জক, মানে লিটমাসের কালার হচ্ছে বেগুনি, ঠিক আছে। আচ্ছা, লিটমাসটা কিসের থেকে নিষ্কাশন করা হয়, লিটমাস হচ্ছে লাইকেন থেকে। তাহলে লিটমাস কিসের থেকে পাওয়া যায়, লাইকেন থেকে পাওয়া যায়, লাইকেন থেকে লিটমাস পাওয়া যায়। আচ্ছা, এটা কোন শ্রেণীর কোন উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে থ্যালোফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত এবং ইহা সাধারণত নির্দেশক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, আর লিটমাস কি, লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারকীয় কোনোটিই নয়, তখন ইহার বর্ণ বেগুনি। যখন লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারীয় কোনোটিই নয় তখন উহার বর্ণ কি হয়, বেগুনি। আর আম্লিক দ্রবণে বা অ্যাসিড দ্রবণ, আম্লিক মানে অ্যাসিড দ্রবণ, ঠিক আছে, আম্লিক দ্রবণে বা অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়ে যায়, একটু আগে বললাম লাল হয়ে যায়। আর ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়ে যায়, নীল হয়ে যায়। আর প্রশম দ্রবণে এই বেগুনি যেটা এমনি বর্ণ সেই বেগুনিই থাকে। তাহলে লিটমাস সম্পর্কে এগুলো জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো আসার মতো সেগুলোই আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটি প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। প্রাকৃতিক নির্দেশক মানে যেগুলো আমরা প্রকৃতিতে পাওয়া যায়, মানে গাছের পাতা ফাতা হাবিজাবি এরম টাইপের। কি কি দেখো, লাল বাঁধাকপির পাতা, হলুদ, হলুদ মানে যেই হলুদ গাছের হলুদ যেটা সেই হলুদ, হ্যাঁ। হাইড্রেনজিয়া, পেটুনিয়া এবং জিরেনিয়াম নামক কিছু ফুলের রঙিন পাপড়িও। তাহলে এইসব গাছের ফুলের কিছু রঙিন পাপড়িও কিন্তু একটি দ্রবণে অম্ল এবং ক্ষারকের উপস্থিতি নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে, মানে এইসব জিনিসগুলোকে যদি, এই বাঁধাকপির পাতা বলো, হলুদকে বলো, বা এইসব ইয়েকে বলো, এই ফুলের পাপড়িগুলোকে বলো, এগুলোকে যদি আমি অ্যাসিড দ্রবণে যোগ করি তাহলে এদের বর্ণ একরকম হয়, এদেরকে যদি আমি ক্ষার দ্রবণে যোগ করি তাহলে এদের বর্ণ আর এক রকম হয়, নির্দিষ্ট কোনো বর্ণ হয় হয়তো, ঠিক আছে। তো সেই দেখে আমরা ওই দ্রবণটা অ্যাসিড না ক্ষার সেটা আমরা জানতে পারি। আচ্ছা, তা এগুলো কিন্তু পড়ে নেবে, এগুলো সব কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, পরীক্ষায় কিন্তু আসবে। গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু 25টা সায়েন্সের প্রশ্ন আসবে, অন্যান্য পরীক্ষার মতো কিন্তু না। অন্যান্য পরীক্ষায় 3টে 4টে ম্যাক্সিমাম আসে সায়েন্সের প্রশ্ন, তো সেগুলো মানে অত প্রশ্ন আসে না, তাই দিতেই পারে। তো এখানে প্রচুর শিফটে পরীক্ষা হবে, আর প্রত্যেকটা শিফটে 25টা করে কোশ্চেন, মানে
একদম খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, গতবারের পরীক্ষা বলো বা তার আগের বারের পরীক্ষায় কিন্তু এরকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটাই এসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা জানতে পারবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এবার যদি ধাতুর সাথে অ্যাসিড, ধাতু কোনগুলো? ধাতু হচ্ছে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো সব হচ্ছে ধাতু। তো এদের সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে কি হয় দেখো, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি করে, ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলিকে হাইড্রোজেনের অনুরূপে প্রতিস্থাপিত করে। অনুরূপে, অনুটা আলাদা হবে এখানে, হ্যাঁ, অনুরূপে হবে, অনুরূপে মানে অণুর মতো করে প্রতিস্থাপিত করে এবং লবণ উৎপন্ন করে। তাহলে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয় আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কার লবণ উৎপন্ন হয়? যেই ধাতুর সাথে বিক্রিয়া করবে সেই ধাতুর লবণ। যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করে তাহলে জিঙ্কের লবণ উৎপন্ন হবে, সোডিয়ামের সাথে করলে সোডিয়ামের লবণ, এইরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখো, জিঙ্ক টুকরোর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, এটা লঘু হতে হবে, যদি গাঢ় হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা অন্য রকমের হবে, ঠিক আছে। তা তোমাদের বইয়ে মানে এনসিইআরটির বইয়ে খালি লঘুটাই দেওয়া রয়েছে, তো লঘুটা পড়লেই তোমাদের হয়ে যাবে। বইয়ের মধ্যে যা আছে এনসিইআরটির বই থেকেই কিন্তু গতবারে সবকিছু এসেছিল, তা বইয়ের মধ্যে যা আছে আমি সেগুলোই নিয়েছি, আর এক্সট্রা করাইনি। এই পড়তেই দেখবা অনেক টাইম লেগে যাচ্ছে, তাই এক্সট্রা তো আর দরকার নেই, কিন্তু সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, বইয়ের মধ্যে যা রয়েছে সবকিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। দেখো তাহলে জিঙ্ক টুকরোর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস। এখানে দেখো জিঙ্ক আর H2SO4 বিক্রিয়া করে কি জিঙ্ক H2 টাকে হাটিয়ে দিচ্ছে, হাটিয়ে দিয়ে H2 জায়গায় বসছে জিঙ্ক, আর SO4 মানে ZnSO4 মানে জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন হয়, আর কে, আর হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ওই ধাতুর লবণ আর হাইড্রোজেন গ্যাস, এরকম কিন্তু আসবে। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়া, এসছে কিন্তু প্রচুর বার। তারপরে গতবারে প্রচুর মানে শিফটে এরকম প্রশ্ন এসছে। তারপরেরটা দেখো, তাহলে এবার কি আছে, এবার দেখো ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। আগে বললাম ধাতুর সাথে, এবার হচ্ছে ধাতব কার্বনেট। ধাতব কার্বনেট মানে কি? ধাতুর কার্বনেট, যেগুলো ধরো ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে ধাতব কার্বনেট। আর বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট কোনগুলো? যেমন হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট মানে NaCO3, এইগুলো সোডিয়াম, এইগুলো হচ্ছে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। তা কি কি উৎপন্ন হয় দেখো, ধাতব কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেট গুলো অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অনুরূপ লবণ। অনুরূপ কথাটা কি, মানে যেই ধাতুর কার্বনেট বা যেই ধাতুর হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করছি সেই ধাতুর লবণ তৈরি করবে। আমি যদি সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করি তাহলে সোডিয়ামের লবণ, যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করি তাহলে ক্যালসিয়ামের লবণ, এটাই বলছে। আর কি, লবণ, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জল উৎপন্ন করে। তাহলে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। এখানে দেখো বিক্রিয়াটা করে দিয়েছে, ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেটও বলে, হ্যাঁ, প্লাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি, তাহলে একটা এক্সাম্পল দেখি। তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এই যে এখানে দেখো সোডিয়াম কার্বনেট আছে, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কি কি বলেছিল? লবণ উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে আর জল। তাহলে কার্বন ডাই অক্সাইড আর জল তো এখানে উৎপন্ন করেছে, আর কার লবণ করবে? যেহেতু সোডিয়াম ধাতুর মানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ব্যালেন্স করার জন্য এখানে 2 আর এখানে 2 আনা হয়েছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা গেল সোডিয়াম কার্বনেটের সাথে। ওর সাথে ছিল সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথেও সেই একই বিক্রিয়া করে। কি কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। বাই মানে বা হাইড্রোজেন কার্বনেট মানে একটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়, NaHCO3। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? Na আর Cl মিলে হয় NaCl, আর H2 আর CO2 উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে দেখো, তারপরে দেখো কি এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুন জলের মধ্যে, চুন জলের সংকেত কি? চুন জলের নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তোমাদের আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম। চুন জল কি? চুন জল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে চুন জলের রাসায়নিক নাম, আর তার সংকেত কি? CaOH. তাহলে চুন জলের মধ্যে দিয়ে যদি কার্বন ডাই অক্সাইডকে চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে যদি চুন জলের মধ্যে বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি চালনা করা হয় তাহলে কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ একটা উৎপন্ন হবে, আর
H2 উৎপন্ন হবে। আচ্ছা এখানে দেখো যে AQ লিখেছি, G লিখেছি, S লিখেছি, L লিখেছি, এগুলো সব মানে আছে, এগুলো এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ আর কি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি ওটা একটা জলীয় দ্রবণ। কার্বন ডাই অক্সাইড মানে কি ওটা হচ্ছে G লেখা মানে গ্যাস, ঠিক আছে। S লেখা মানে সলিড, ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো তো মানে তো কঠিন পদার্থ ওই জন্য S। আর L মানে জল তো লিকুইড, তার জন্য L, ঠিক আছে। আচ্ছা আর এই তৈরি হলো কি দেখো ক্যালসিয়াম কার্বনেট। আমি যদি আরো কার্বন ডাই অক্সাইড গ্যাস অতিরিক্ত চালনা করি মানে যতটুকু নেয়ার ততটুকু তো নিয়েছে, আমি যদি আরো এক্সট্রা দিয়ে দিই তাহলে কি উৎপন্ন হবে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কিসে পরিণত হবে বা যেগুলো তৈরি হচ্ছিল সেটা কিসে, সেটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হবে বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটে পরিণত হবে। তাহলে কি কি ছিল দেখো CaCO3 আর H2O তো উৎপন্ন হয়েছিল, আমি আরো CO2 যোগ করছি, তাহলে আরো CO2 যোগ করলে কি হবে CaHCO3 হোল টুয়াইজে পরিণত হবে মানে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হবে। আচ্ছা আচ্ছা দেখো এই যে লাইমস্টোন, চক, মার্বেল এগুলো সবই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ। এই ক্যালসিয়াম কার্বনেটেরই এক একটা ভাগ হচ্ছে চক, সেটাও ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল সেটাও ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন বা চুনাপাথর সেটাও ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়া। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রচুর প্রশ্ন এসছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়া, তাহলে অ্যাসিড কোনটা, অ্যাসিড ধরো যে কোনো একটা অ্যাসিড ধরো, অ্যাসিড ধরছি আমি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে ক্ষারকের বিক্রিয়া মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, তার সাথে ক্ষারক মানে NaOH। তাহলে কি উৎপন্ন হতে পারে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় সবসময় কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে একটা, আর জল। এখানে লবণ দেখো Na আছে আর Cl আছে, তার মানে NaCl লবণ উৎপন্ন হবে, আর জল উৎপন্ন হবে মানে H2 উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, লবণ ও জল, খুব ইম্পর্টেন্ট। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, আর এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে এরকম প্রশ্ন এসছে, ধরো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিয়েছে, আগের ক্লাসগুলোয় আমি বিক্রিয়া করিয়েছি, তা তোমাদের এরকম দিল যে এদের মধ্যে কোনটা প্রশমন বিক্রিয়ার উদাহরণ, তাহলে কোনটা হবে, তাহলে অ্যাসিড আর ক্ষারের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। তো এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আর ক্ষারক প্লাস অ্যাসিড যুক্ত হয়ে কি কি উৎপন্ন করে, লবণ আর জল উৎপন্ন করে। আচ্ছা দেখো কি এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, একটু আগে আমি দেখালাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। যে কোনো ওই যেই ধাতুর হাইড্রোক্সাইড করবে সেই ধাতুরই লবণ তৈরি হবে আর জল উৎপন্ন হবে। আচ্ছা এবার দেখো এবার হচ্ছে অ্যাসিডের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়া। ধাতব অক্সাইড মানে কি, যে কোনো ধাতুর অক্সাইড, যেমন ধরো জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, এগুলো হচ্ছে ধাতব অক্সাইড। তাহলে অ্যাসিডের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা যে কোনো অ্যাসিড দেখো কপার অক্সাইড, কপার অক্সাইড মানে হচ্ছে CuO, এর মধ্যে যদি ধীরে ধীরে সালফিউরিক, আচ্ছা এখানে দেখো ব্যাপার আছে, আমি যে কোনো অ্যাসিড মিশিয়ে দিলাম বা গাঢ় লঘুর ব্যাপার আছে, এখানে দেখো রয়েছে মানে ধীরে ধীরে মেশাতে হবে। আমি একবারে জোরে মিশিয়ে দিলে তাহলে বিস্ফোরণ হতে পারে। তো যেরকম বলা থাকবে কন্ডিশন সেই অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু আমার তৈরি হবে না জিনিসটা। যেমন ধরো চা করছে, তা চা করতে গেলে তো আগে জলকে গরম করতে হবে, জলকে ফোটাতে হবে। আমি জল দিলাম, চায়ের পাতা দিলাম, তাহলে তো আর চা তৈরি হবে না, আমাকে ফোটাতে হবে, তারপরে আস্তে আস্তে মেশাতে হবে, চা মিশিয়ে দিলে তাহলে চা তৈরি হয়ে গেল, এইরকম আর কি। তাহলে কপার অক্সাইডের মধ্যে ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রবণের বর্ণটা কি হয়ে যায়, নীলাভ হয়। তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে কপার অক্সাইডের মধ্যে যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয়, তাহলে দ্রবণের বর্ণটা কি হয়ে যায়, নীলাভ সবুজ হয়, এবং কি উৎপন্ন হয়, কপার ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে বর্ণের কিরূপ পরিবর্তন হয়, নীলাভ সবুজ হয়, লাল সবুজ হয়, এরকম দিতে পারে কিন্তু। তাহলে বিক্রিয়াটা কি, কপার অক্সাইড CuO প্লাস 2HCl বিক্রিয়া করে কি কি তৈরি করছে, CuCl2 প্লাস H2। আচ্ছা তারপরে দেখো যেহেতু ক্ষারকের সহিত অ্যাসিডের বিক্রিয়ার মতো ধাতব অক্সাইডও অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ ও জল, দেখো ক্ষারক আর অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ আর জল। আর ধাতব অক্সাইডের সাথেও অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ আর জল। তাই ধাতব অক্সাইড গুলিকে কি বলা হয়, ক্ষারকীয় অক্সাইড বলা হয়। যেহেতু ক্ষারকের সাথে বিক্রিয়া অ্যাসিডের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হয়, আর ধাতব অক্সাইডের সাথেও অ্যাসিডের বিক্রিয়া লবণ ও জল উৎপন্ন হয়, তার মানে এই ধাতব অক্সাইড আর ক্ষারককে এক করে দিয়েছে, তাই ধাতব অক্সাইড গুলিকে বলা হয় ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিই, আর অধাতব অক্সাইড গুলোকে কি বলা হয়, আম্লিক অক্সাইড। মানে ধাতুর অক্সাইড গুলোকে বলা হয় ক্ষারকীয় অক্সাইড, আর অধাতুর অক্সাইড গুলোকে বলা হয় আম্লিক অক্সাইড বা অ্যাসিডীয়, মানে অ্যাসিড মানেই আম্লিক আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো কি রয়েছে, এবার হচ্ছে অধাতব অক্সাইডের সাথে ক্ষারকের বিক্রিয়া। তাহলে অধাতব অক্সাইডের সাথে ক্ষারকের বিক্রিয়া কি উৎপন্ন হবে,
তাহলে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে। এটা তো অধাতব অক্সাইড না, এটা ধাতব অক্সাইডই। হ্যাঁ, এটা অধাতব না, অধাতব অক্সাইড লেখা হয়ে গেছে, এটা হবে, এটা না, এটা এর হেডিংটা হবে না। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন করে। এটা অধাতব অক্সাইড না, হেডিংটা ভুল আছে। আচ্ছা, অধাতব অক্সাইড গুলো কি? অধাতব অক্সাইড গুলো আম্লিক চরিত্রের হয়, একটু আগে আমি যেটা বললাম সেটা। তারপরে দেখো, তারপরে বলছে অ্যাসিড ও ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য হবে অ্যাসিডের? আমি প্রথমে সংজ্ঞা যখন বলেছিলাম তখনই দেখো পড়িয়েছিলাম। কি কি পড়িয়েছিলাম? সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সকল অ্যাসিড, এখানে একটা কমা হবে, ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সবার ফার্স্টে করেছিলাম জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিল, এটা। অর্থাৎ সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বর্তমান, তাই হাইড্রোজেন বর্তমান থাকে বলেই তো হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, তাই না? আচ্ছা, আর কি? এটা একটা বৈশিষ্ট্য গেল। তারপরে বৈশিষ্ট্য কি? অ্যাসিডের মধ্যে ক্যাটায়ন রূপে H+ থাকে, মানে হাইড্রোজেন আয়ন থাকে, কিন্তু অ্যানায়ন রূপে, দেখো প্রত্যেকটা সে যে কোনো অ্যাসিডই হোক, আমি এখানে লিখছি, হ্যাঁ, যে কোনো অ্যাসিডই হোক তার মধ্যে ক্যাটায়ন রূপে H+ আয়ন থাকবে। ধরো কতগুলো অ্যাসিড লিখলাম, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এই কটা আমি অ্যাসিড লিখলাম। তাহলে এদের মধ্যে প্রত্যেকটাতেই HCl কে ভাঙলে কি হয়? HCl কে ভাঙলে হয়, ক্যাটায়ন রূপে কি আছে? H+ আর অ্যানায়ন রূপে আছে Cl-। H2SO4 কে ভাঙলে কি হয়? H2SO4 কে ভাঙলে ক্যাটায়ন রূপে আছে H+, 2H+, এরকম, হ্যাঁ, 2H+ প্লাস SO4 2- H2SO4 হয়ে গেল, কারণ দুটো পরমাণু, তো দুটো পরমাণুর প্রত্যেকটাতে একটা করে আছে, ওই জন্য 2H+ লিখেছি। আর SO4 মানে SO4 2- হয়। আচ্ছা, HNO3 কে ভাঙলে কি হবে? H+ HNO3, তাহলে H+ প্লাস NO3- হবে। CH3COOH কে ভাঙলে কি হয়? CH3COOH কে ভাঙলে হয় CH3COO- প্লাস H+, মানে H কিন্তু প্লাসই হবে। হ্যাঁ, এখানে দেখো, এখানে তোমার মনে হতে পারে যে এখানে তো OH রয়েছে, তা কিন্তু না, OH আলাদা আয়ন তৈরি করবে না এই যৌগে, H উৎপন্ন করবে। CH3COO আলাদা হবে, CH3COO এই COOH গ্রুপের যা যা আছে সেগুলো সবই অ্যাসিড, ঠিক আছে? এগুলো আরো পরে যখন পড়াবো তখন জানতে পারবা। যাই হোক, এখন এইটুকু জেনে নাও। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো H+ থাকে, কিন্তু অ্যানায়ন রূপে HCl এ কে থাকে? Cl- থাকছে। HNO3 তে কে থাকে? NO3- থাকছে। H2SO4 এ কে থাকে? SO4 2- থাকছে। CH3COOH অ্যানায়ন রূপে কে থাকে? CH3COO- থাকছে। এগুলো থাকছে। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য কি? জলের উপস্থিতিতে HCl হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে HCl কে, এটা বৈশিষ্ট্য ঠিক না, এটা ধরো HCl এর সাথে জলের বিক্রিয়া, হ্যাঁ, জলের উপস্থিতিতে HCl কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জলের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H3O+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? তো জলের অনুপস্থিতিতে HCl অণু থেকে H+ আয়ন আলাদা হওয়া সম্ভব নয়। তাহলে HCl আর H2O বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H3O+ উৎপন্ন করে। এই যে H3O+ টা, এটা উৎপন্ন হয়। H+ আয়ন কিন্তু আলাদাভাবে উৎপন্ন হয় না, বা আলাদাভাবে ওটাকে আলাদা করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তবে দেখো হাইড্রোজেন আয়ন কিন্তু এককভাবে, এটার ব্যাখ্যাটা পরে দিয়েছে আর কি। হাইড্রোজেন আয়ন এককভাবে থাকতে পারে না, মানে H+ রূপে আলাদা করে থাকতে পারে না, সবসময় কিভাবে থাকে? জলের সাথে যুক্ত হয়েই সবসময় থাকে, ঠিক আছে? তাই হাইড্রোজেন আয়নকে H+ অথবা হাইড্রোনিয়াম বা H3O+ আয়ন রূপে প্রদর্শিত করা হয়। তাই H+ প্লাস H2O বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? H3O+ উৎপন্ন করছে। তাহলে হাইড্রোজেন আয়ন কি সবসময় কি হিসেবে থাকে? H+ রূপে, H+ রূপেও আমরা দেখাতে পারি, বা হাইড্রোনিয়াম বা H3O+ রূপেও আমরা দেখাতে পারি, ঠিক আছে? তো দুটো মানেই কিন্তু হাইড্রোজেন আয়নই বলছে, কারণ একা যেহেতু থাকতে পারে না, জলের সাথে জুড়ে থাকে, তাই H+ H2O এর সাথে যুক্ত হলে কি হয়? H3O+ এ পরিণত হয়। তো আজকে তোমাদের ক্লাসটা এত দূরই থাকছে, আরো বাকি থাকছে, সেটা পরের ক্লাসে আমি বাকি যে এইটুকু থাকবে সেটা পরের ক্লাসে করাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।